আচ্ছা, গতদিন আমরা টেক্সটের ইয়েটা দেখছিলাম যে হচ্ছে কোনো একটা কিছু টাইপ করলাম, টাইপ করার পর সেটা হচ্ছে ইফেক্ট থেকে আমরা 3D-তে গিয়েছিলাম এবং এক্সট্রুড অ্যান্ড বেভেলটা দেখেছিলাম, তাই না? এখন আমরা রিভল্টটা দেখি। রিভিউ করলে আমরা এটা দেখতে পাবো ভালোভাবে। এগুলো কি আপনারা দেখছেন? আমি যদি একটা দেখাইছিলাম, বাট আপনারা চাইলে কিন্তু বাকিগুলোও দেখতে পারতেন। আপনারা কি দেখছেন এটা? এটা ওই যে 3D এর মতো, মানে এই এই দুইটা বিষয় টেক্সট দিয়ে হয় না, এই দুইটা বিষয় হয় হচ্ছে লাইন দিয়ে। কি দিয়ে? লাইন দিয়ে। দেখেন এটা আবার হ্যাং করবে, মিস না, এটা হ্যাং করবে, যে অবস্থা এটা হ্যাং করবে। দেখেন এটাতে কাজ করা পসিবল না। তারপরে আমি একটু দেখি। বুঝি নাই। ভার্চুয়াল মেমোরি ওটা খালি নামে, কামে না। যেমন আপনার ফোন মেমোরি কত, ধরেন 8 GB, ভার্চুয়াল মেমোরি আরও 8 GB, এটা কোনো কামের? কোনো কামেরই না। আজ আমাদের পিসি তো ভার্চুয়াল কিছু মেমোরি দেওয়া যায়, যে র্যাম আছে 4 GB, ভার্চুয়াল মেমোরি দিলাম আরও 10 GB। ওইটা আসলে নামে, ওটা কোনো কিছু করে না। আর ওইটা ইফেক্ট প্যাডে যদি হচ্ছে আপনার এসএসডি থাকে তাহলে একটু সাপোর্ট দেবে, যদি এইচডিডি থাকে তাহলে কোনো সাপোর্টই পাবেন না, M2 থাকলে একটু সাপোর্ট পাইতে পারেন। এই জিনিসটা আমি কতদিন দেখাইছিলাম লাইন দিয়ে, এই দুইটা দেখাইছিলাম সম্ভবত। তো এগুলোই দেখেন, এটা হয়েছে। এটা কালোর বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো কালার নেই তাহলে বোধ হয় একটু বেটার লাগবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো দেখছিলাম, তাই না? এগুলো কি সবাই দেখছিলাম? মনে আছে যে আমরা চাইলে কিন্তু এখান থেকে এগুলো কি করতে পারি, এই যে এখানে দিলে আমরা দেখতে পারি। প্রিভিউ দেখা যাচ্ছে না, তাই না? যদি দেখা না যায় তাহলে ক্লিয়ার করে দিই কোনটাতে দেখা যাবে। এই যে এখানে 4টা ফেজ আছে, 4টা ফেজই আমরা দেখাতে পারবো। আচ্ছা, এটা বাইরে আসছে, এখান থেকে এটা নিলাম, এই দেখেন এটা চলে আসছে। এখান থেকে ওকে করে দিলে ওটা 3Dও দেখাবে, প্লাস এরকম একটা শেপের মতো দেখাবে। দেখেন এটা কিন্তু একটা লাইন, শুধুমাত্র এটা কি লাইনটাই 3D হচ্ছে, তাই তো? আচ্ছা, তো তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের এখানে আর কি কি টুল আছে। আমরা পার্সপেক্টিভ টুল শিখেছি, গ্রিড টুল শিখেছি, ম্যাশ টুল শিখেছি, তাই না? এখন আমরা যে টুলটা শিখবো সেটা গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল কিন্তু আমরা ফটোশপের সাথে খুবই ভালোভাবে পরিচিত ছিলাম, তাই না? তো গ্রেডিয়েন্ট টুলটা মূলত আমরা যে কোনো একটা শেপ নিব, শেপ নেওয়ার পর যদি এখান থেকে আমার সলিড কালার থেকে এখানে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার নিই, কালার মূলত দুই রকম, একটা সলিড কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার এখান থেকে নিলেই আমরা কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারবো না। সেটা করার জন্য আমাকে এই গ্রেডিয়েন্ট টুলে যেতে হবে। গ্রেডিয়েন্ট টুলে ক্লিক দিলে আমার নর্মালি একটা টুল বার আসবে যে আমি অ্যাকচুয়ালি কোন দিকে টানতে চাচ্ছি, কোন দিকে নিতে চাচ্ছি, এইটা শুধু আসবে। বাট এটাকে যদি আমরা আরও ডিফাইন করতে চাই, আরও সুন্দর করে করতে চাই, সেই ক্ষেত্রে আমার কি লাগবে, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, কন্ট্রোল F9, এটা যখন নিব এইখানে দেখেন আমরা এখানে ক্লিক দিয়ে অথবা এইখানে ক্লিক দিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালারগুলো চেঞ্জ করতে পারি। আবার এইখানে আমরা কালার অ্যাড করতে পারি, বিয়োগ করতে পারি। এটা দরকার নেই আমার, টান দিলাম, দরকার নাই টান দিলাম, দরকার নাই টান দিলাম। গ্রেডিয়েন্ট মানে মিনিমাম কয়টা কালার? 2টা কালার। তো এখানে ডাবল ক্লিক দিয়ে আমরা চাইলে অন্য কালারও নিতে পারি। এখানে এটার উপরে ডাবল ক্লিক, অন্য একটা কালার নিলাম। এখানে ফাঁকা জায়গায় ক্লিক দিলাম, দেখেন এখানে একটা নতুন আসছে, এইটা আমরা অন্য একটা কালার নিলাম। তারপরে এখানে ডাবল ক্লিক, যদি এটাই চেঞ্জ করতে চাই ডাবল ক্লিক দিয়ে আমরা কি করতে পারি, পুরোটা চেঞ্জ করে নিতে পারি। এগুলো আমরা তো বুঝছিলাম বা শিখছিলাম, তাই না? আচ্ছা, যদি শিখে থাকি তাহলে ভালো। কিন্তু এই কালারটায় অ্যাপ্লাই করার ওয়ে আছে 3টা। কয়টা? 3টা। এটাকে প্রথমটাকে বলা হয় লিনিয়ার, মানে এদিক থেকে এদিকে টান দিব, এটাকে বলা হচ্ছে লিনিয়ার। আর একটা হচ্ছে রেডিয়াল, মানে মাঝখান থেকে কতটুকু স্প্রেড হবে, এটাকে বলা হচ্ছে রেডিয়াল। আর একটা আছে, এটার নাম হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টটা হচ্ছে এই যে এখানে 4 কালারের গ্রেডিয়েন্ট নিচে আমি, বা এইটাকে আবার আমরা নিজের মতো করে সরানোরা করতে পারি, যে কোথায় কতটুকু অ্যাপ্লাই করব।
এখান থেকে আমাকে নিতে হবে এখান থেকে একটা কালার, ওই কালারটারই কিছু চেঞ্জ আসবে। কি আসবে? 4টা পয়েন্টে ওটার চেঞ্জ আসবে। বুঝছি না বুঝি নাই? এটা ফ্রি ফর্ম, মানে নিজের মতো করে এই ফর্মটাকে চেঞ্জ করা যায়। বুঝতে পারছি? তো মূলত ব্যবহার হয় হচ্ছে লিনিয়ার আর রেডিয়াল, এটা খুব কম ব্যবহার হয়। এখন লিনিয়ার দিলে আমরা এটাকে কত ডিগ্রি কোণে দিব, দেখেন এটা কিন্তু ঘুরে যাচ্ছে, ঘুরে যায়, এটা হচ্ছে কোণ, অ্যাঙ্গেল। ঠিক এরপরেই আছে হচ্ছে অপাসিটি। এখন অপাসিটিটা হচ্ছে এই যে কালার স্টপগুলোর অপাসিটি, এটা ধরে রাখছি না। এখন এইটার অপাসিটি যদি আমি 10% করে দিই, দেখেন এক পাশে কিন্তু কী হয়ে গেছে, সাদা দেখা যাচ্ছে, তাই না? হলুদটা সাদা হয়ে গেছে। অপাসিটি যদি 0 করে দেই, এই জায়গাটা একবারে 0 হয়ে গেছে। এখানে 100 করে দিলাম। আবার এইটাকে আমি মাঝখানে কী করে দিব, 0 করে দিব, অপাসিটি 0। দেখেন মাঝখানে সাদা, দুই পাশে কালার আছে। এই জিনিসগুলো আপনাদের চোখে পড়বে ইয়ের ক্ষেত্রে, লেভেলে যখন পরীক্ষা দেবেন তখন এগুলো কাজে লাগে। নর্মালি আমাদের এগুলো কাজে লাগে আপনার ডিজাইনটা আরও স্মুথ করার জন্য, সুন্দর করার জন্য, কালারিং বিষয়গুলো মেনটেন করার জন্য। এটাও 100% করে দিলাম। আর নিচে আছে লোকেশন। লোকেশনটা হচ্ছে এই কালার টপের লোকেশনটা কোথায়, এখানে 100% আছে। এটা যখন সরাচ্ছি দেখেন ওই কোণা থেকে সরে আসলে অত পার্সেন্ট কমে গেছে। এটাকে ধরলাম, এটা যদি দেখেন 51% আছে, আমি কমাই দিলাম, 31-20 আসলো। আবার এটা ধরলাম, এটাকে ধরে যদি আমি এই পাশে দিই, দেখেন এটা 100%-এ গেছে, এটা 0%-এ গেছে। অর্থাৎ এই কালার প্যালেটের বা কালার যে বারটা আছে, এই কালার বারের এই পাশে 0, এই পাশে 100, এটা হচ্ছে লোকেশন। এখন এইটা কোথায় থাকবে, কালার স্টপটা কোথায় থাকবে, এটাই তার লোকেশন, এটা তার কি লোকেশন। ওকে, তো আই থিঙ্ক গ্রেডিয়েন্টের আর কোনো প্রবলেম নাই। এখন এই কালারগুলো আমরা কিন্তু পিকার দিয়েও নিতে পারি। কী দিয়ে নিতে পারি? কালার পিকার দিয়ে নিতে পারি। কালার পিকার নিলাম, আমি এইখানে যদি ক্লিক দিয়ে দেখেন ওই কালারটা এখানে চলে আসছে। অর্থাৎ আমার যদি মনে হয় যে আমি এই কালারটা নিব, এই কালারটা দেখেন ওই কালারটা চলে আসছে। আমি যদি মনে করি এই কালারটা নিব, ওই কালারটা কিন্তু এখানে চলে আসছে। কালার পিকার দিয়েও আমরা কালার নিতে পারি। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, বলেন, আমরা যে টুলটা দেখব এই টুলটা হচ্ছে কালার আইড্রপার। আইড্রপারের কাজ হচ্ছে কালার, এই ফরগ্রাউন্ড কালারটা নেওয়া, কি নেওয়া, ফরগ্রাউন্ড কালারটা নেওয়া। এটা কিন্তু আমরা আগেই শিখেছি। এখন যে টুলটা আছে এটা একটু একটু মজার টুল, এটা হচ্ছে ব্লিন্ড টুল। কি টুল? ব্লিন্ড টুল। এখন ব্লিন্ড টুলটা কিভাবে কাজ করে, আমরা যখন ধরেন একটা পাত নিলাম, এখানে নিলাম, নেওয়ার পর এটার আমি স্ট্রোকটা নান করে দিই। কী করে দিব? স্ট্রোক ফিলটা নান করে দিলাম, স্ট্রোকটা রাখলাম। স্ট্রোকটা আমি কত করে দিই? 2 করে দিলাম। একইভাবে আমি আর একটা নেই, বুঝি নাই? হ্যাঁ, ইমেজ এডিটিং তো অবশ্যই যায়। এটা একটা নিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে নেই। ওকে, এখন দেখেন এটাকে আমি একটু অপোজিট পাশে নিব। এই টুলটা মূলত ব্যবহার হয় ব্যাকগ্রাউন্ড তৈরি করতে। কি তৈরি করতে? ব্যাকগ্রাউন্ড তৈরি করতে। এখন ব্যাকগ্রাউন্ডটা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড? অনেক ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে দাগ 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 থাকে, বা হচ্ছে লাইন টাইপের কিছু থাকে। তো সেই ধরনের তৈরি করার জন্য নর্মালি আমরা যেটা করি সেটাতে ব্লিন্ড টুল ব্যবহার করি। এই ব্লিন্ড টুলটা ধরে এইটাতে ক্লিক দিলাম, এইটাতে ক্লিক দিলাম, দেখেন এখানে একটা ফ্লেয়ার চলে আসছে না? ফ্লেয়ার চলে আসছে। তো এইটাকে আবার আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। এখানে ডাবল ক্লিক দিলে এই ব্লিন্ড অপশনটা ওপেন হয়। এখন এটাকে কালার ওয়াইজ ইয়ে হবে, নাকি স্টেপ হবে, নাকি এখান থেকে হচ্ছে ডিস্টেন্স অনুযায়ী হবে? তো এইখানে যদি কালার থাকে, শুধুমাত্র এটা কালার ওয়াইজ দেখা যাবে, শুধু কালারটা দেখা যাবে, ভেতরে লাইনগুলো দেখা যাবে না। আর যদি এখানে স্টেপ থাকে, তাহলে এখানে কতগুলো স্টেপ দিচ্ছেন, এখানে যদি আমি ধরেন 50টা স্টেপ দিই, এখানে দেখেন প্রিভিউ, এই দেখেন 50টা স্টেপ হয়েছে। কয়টা স্টেপ? 50টা স্টেপ। আর যদি আমি এটা বাড়াই, দেখেন না বাড়তেছে। বুঝছি? আর যদি এখানে থাকে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স থাকলে এই ডিস্টেন্সটাও কি করা যায়, কমানো যায়। এখানে 0.0, এটা কালার দেখা যাচ্ছে, 0 করার কারণে কালার দেখা যাচ্ছে। যখন এটা আমি
1 দিলাম, দেখেন ওটার মধ্যে স্টেপ বাড়ছে। 2 দিলাম, দেখেন স্টেপ বাড়ছে। স্টেপ কিন্তু কম বেশি হচ্ছে, এই ডিস্টেন্স একটা থেকে আরেকটা ডিস্টেন্স কম বেশি হচ্ছে। বুঝছি না বুঝি নাই? এটার ডিস্টেন্স কম বেশি হচ্ছে। তাহলে কম বেশি করে আমরা কি করতে পারি, এই যে ব্লিন্ডিংগুলো কাজ করতে পারি। এখন ব্লিন্ডিংয়ের বিষয়টা মূলত তিনটা, একটা হচ্ছে স্টেপ আর একটা হচ্ছে কালার। এখন স্টেপটাই যদি ডিস্টেন্স অনুসারে হয় তাহলে স্টেপ আর ডিস্টেন্সটা একই রকম কাজ করে, ঠিক আছে? তো এখন আমি ওকে দিলাম, দেখেন এখানে কালার একটা, শুধুমাত্র কালারেরই এটা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক দিয়ে আপনি যদি মনে করেন যে না আমি এখানে স্টেপ দিয়ে রাখবো, স্টেপ আপনি কমায় দেন, 100 দেন, প্রিভিউ দেন, এই যে দেখেন। আবার যদি চান যে বাড়ায় দেবেন, বাড়ায় দেন, ওকে করেন। ওকে করলে দেখেন এখানে কিন্তু একটা কি আসছে, ফ্লেয়ার চলে আসছে। এটাকে আপনি যদি বড় ছোট করেন, করে যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে চান, রাখতে পারবেন। ছোট করি, এটাকে ক্লিপিং মাস্ক করা যায়। ক্লিপিং মাস্ক কীভাবে করবো, একটা রেক্ট্যাঙ্গেল নিব, নিছি, নেওয়ার পর আমি এটার একটা কালার দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে রেক্ট্যাঙ্গেল নিয়েছি। এখন যদি আমি পুরোটা ধরি, ধরে যদি ক্লিপিং মাস্ক করে, দেখেন আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে এটা চলে আসছে। এখন এটার যদি অপাসিটি আমরা কমায় দিই, এটা ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে থাকবে। কীভাবে থাকবে, এটার উপরে যদি আমি ডিজাইন করি কেমন হবে, অবভিয়াসলি সুন্দর একটা ডিজাইন হবে। অর্থাৎ আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিজের মতো করে তৈরি করতে পারবেন ব্লেন্ডিং টুল দ্বারা। এখন আমরা যেহেতু ব্লেন্ডিং শিখলাম, এরকম একটা ব্লেন্ডিং আছে, সেটা হচ্ছে ধরেন হচ্ছে কি দেই, PEPSI পেপসি, এখানে যেই হচ্ছে কোলা, কন্ট্রোলে COLA, পেপসি কোলা। আমি জাস্ট রাখলাম, দুটাকে লাল করে দিল, একটাকে লাল করব, আর একটাকে আমি করব হচ্ছে নীল। আমি একটু ফন্টগুলো চেঞ্জ করে ফেলি। আচ্ছা, এটা ভালো লাগছে, থাক। এখন দেখেন একটা ইয়ে আছে, সেটা হচ্ছে আমরা ইলিপস নিলাম, নেওয়ার পর আমরা ইরেজ টুল ব্যবহার করছি না। ইরেজ টুল এটার কাজ কি ছিল, এটার কাজ ছিল হচ্ছে আমরা যদি মনে করি যে এরকম করে কাটবো, কাটতে পারি, তাই না? এখন এইটার সাথে এইটা ব্লিন্ড করা যায়, কি করা যায়, ব্লিন্ড করা যায়। ওটাকে ধরে আমরা অবজেক্ট, এখানে মেক ওয়ার্ক, ও না না না, এটা না, অবজেক্ট ব্লিন্ড মেক, না হয় নাই, কন্ট্রোল জেড, একটু দাঁড়ান আমি এটা করে দেখাচ্ছি। টপ অবজেক্ট, এটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, অবজেক্ট ইনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। কি হলো, এটা একটা শেপের মধ্যে আমি টেক্সটটাকে নিয়ে আসলাম। এটা ব্লিন্ডিংয়ের মতো কাজ করে, বাট এটাকে বলা হয় শেপ ওয়ার্পিং, ইনভেলপ ডিস্টর্টের মাধ্যমে করা হয়। এই ডিজাইনটা টি শার্টেও দেওয়া যায়, অনেক জায়গায় দেখবেন। তো একটা জিনিসটা কি, আমি এই দুইটাকে আবার একটু কপি করে নেই, কি করে নেই, কপি করে নিলাম। এখন ধরেন এইটা ধরলাম, এইটা ধরলাম, এখানে কোথায় যাব, অবজেক্ট ইনভেলপ ডিস্টর্ট, এই যে 3 নাম্বারটা মেক উইথ টপ অবজেক্ট, এটা হয়েছে। এখন যদি আমি এইটাকে এখানে বসায় দিই, বসায় দেওয়ার পর এটার আমি কালারটা লাল করে দিলাম এবং এটাকে ফ্রি স্টক করে দিলাম। কি করে দিচ্ছি, বেশি বড় হয়ে গেছে, এটা করে দিলাম। আপনি চাইলে এটা করে নিতে পারেন। আমি চাচ্ছি যে মুখাটাও থাকুক, প্লাস হচ্ছে শেপটারও কারো, ইনভেলপ ডিস্টর্ট মেক টপ অবজেক্ট। আমি এইখানে নিলাম,
নেওয়ার পর এটাকে আমি চেঞ্জ করে দিলাম, এটাকে একটু বাড়ায় দিই। দেখেন হয়েছে না হয় নাই, নতুন ধরনের কিছু ডিজাইন। এটাও কিন্তু ব্লিন্ড হয়, মানে এটা কিসের সাথে, একটা টেক্সট শেপের মধ্যে ব্লিন্ড হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে অবজেক্ট থেকে ইনভেলপ ডিস্টর্ট, তারপরে 3 নাম্বারটা মেক উইথ টপ অবজেক্ট। দেখতে 3Dর মতো লাগতেছে, বাট এটা 3D না, বুঝছি। এটা কিন্তু একটু ক্রিয়েটিভ জিনিস, এই জিনিসটা দেখালাম যাতে করে আপনারা এটা করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা ব্লিন্ড করেছি, এটা করেছি, তাই না? এই কয়টা একটু প্র্যাকটিস করে আচ্ছা, এটা কি সবার করা শেষ? আচ্ছা, সো নাও আমরা পরের টুলে যাই। পরের যে টুলটা আছে, এই টুলগুলো খুবই ইজি কাজ করে। এই টুলগুলো আমাদের খুব কম ব্যবহার হয়। তো এই যে টুলটা, এটা হচ্ছে সেম্বল স্প্রে টুল। এখন আমরা কিছু সেম্বল তৈরি করতে পারি এবং সেই সেম্বলগুলা এই অনুসারে অ্যাপ্লাই করতে পারি। এখন যখন আমরা সেম্বল স্প্রে টুলটা নিব, এখান থেকে আমার কি স্টাইলের ভেতর থেকে আমরা সেম্বল নিতে পারি। কি নিতে পারি? সেম্বল নিতে পারি। আমরা যদি মনে করি 3D ইফেক্ট আছে, ইলেকশন স্টাইল আছে, এগুলো থেকে আমরা যে কোনো কিছু নিতে পারি। বাট এখানে কোথায়, আমাকে এখানে সেম্বল আগে নিতে হবে। এই যে সেম্বল থেকে আমরা এই সেম্বলটা নিলাম, নেওয়ার পর যখন আমরা এরকম করে স্প্রে করবো, দেখেন ওই সেম্বলটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। আমি কি বুঝতে পারছি? এখন গতদিনকে আমি আপনাদের সেম্বল তৈরি করা দেখাইছিলাম, গত ক্লাসে সেম্বল তৈরি করা কিন্তু দেখাইছিলাম। সেম্বল তৈরি করে আমরা 3D টেক্সটের উপরে অ্যাপ্লাই করেছিলাম। অর্থাৎ আমরা এরকম করে একটা রেক্ট্যাঙ্গেল নিছিলাম, নেওয়ার পরে এটাতে কালার দিছিলাম, দিয়ে এটাকে আবার কপি করছিলাম না, কপি করে এই দুইটাকে আমি অল্টা দিয়ে একটু কাটছি। এটাকেই যদি আমি সেম্বল বানাতে চাই, এরকম করে ধরে এখানে রেখে দিব, রেখে দেওয়ার পর এখান থেকে কী করবো, গ্রাফিক্স করব, করে ওকে করব। দেখেন এটা কিন্তু সেম্বল হয়ে গেছে, তাই না? তো এখন আমি যদি মনে করি যে এটা সিম্বল হিসেবে মানে প্লে করব, মানে স্প্রেড করব, এটা ধরে এরকম করবো, দেখেন ওই জিনিসটা কিন্তু সিম্বল আকারে বসতেছে। ঠিক আছে? তো এইটা যে আমি করলাম, করার পরে এই সিম্বলের বাকিগুলোও কিন্তু একই কাজই করে। যে এটাকে বলা হচ্ছে সিম্বল শিফটার। শিফটার মানে কি? শিফটার মানে সরানো, অর্থাৎ এটাকে আমি সরাতে পারি। এই যে দেখেন সরাচ্ছি, সরতেছে, শিফটিং মানে সরানো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এসি স্ক্র্যাঞ্চার। স্ক্র্যাঞ্চারের কাজ কি? এটাকে এক জায়গায় নিয়ে আসে। এটা যদি আমি বড় করে নেই, দেখেন এই জায়গাটুকুর মধ্যে যতগুলো আছে সবগুলো এক জায়গায় সরে আসতেছে। এটা কি দেখতে বুঝতে পারতেছি? এই যে এক জায়গায় কাছাকাছি আসতেছে। কোথায় আসতেছে? কাছাকাছি আসতেছে। এটা কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারি। আচ্ছা, এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে সিম্বল সাইজার, অর্থাৎ এই সিম্বলটাকে আমরা বড় করতে পারি। দেখেন ওটা বড় হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলাম, শুধুমাত্র এটা যে বড় করতে চাই চাপ দিলাম, দেখেন এটা বড় হয়ে গেছে। মানে এই আমার ইয়েটা যতটুকু অংশের মধ্যে থাকবে এটা বড় হয়ে গেছে। বুঝছি তো? আচ্ছা, এরপরে যে টুলটা আছে এটা হচ্ছে সিম্বল স্পিনার। স্পিনিং মানে কি জানি? স্পিন বল চিনি? অনেক সময় বলে না যে স্পিন বল, স্পিন বলটা কি ঘোরে বেশি, তাই না? তো এইখানে সিম্বলগুলো ঘুরবে। স্পিনার টুলটা হচ্ছে ঘুরবে, জানেন? এটাকে আমি ঘুরে এদিক করতেছি, দেখেন ঘুরে গেছে না? এটাকে আমি এদিক করলাম, দেখেন ঘুরে গেছে। এটা হচ্ছে স্পিনার। তো এরপরে যেটা আছে এটা হচ্ছে সিম্বল স্টেইনার। স্টেইনার বলতে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে সম্ভবত। এখানে এই যে এখানকার যে কালারটা আছে, এই কালার শেড অনুসারে চেঞ্জ হয়। এই দেখেন এখানে যে স্টাইলগুলো আছে না, আমি যে স্টাইলটা নিব, এই স্টাইলটা নিলাম, নিয়ে আমি
ক্লিক দিলাম, এখন স্টেইন করতেছি, এটাতে ক্লিক দিলাম, দেখেন ওইটার মধ্যে ওই ইয়েটা অ্যাপ্লাই হয়েছে। বোঝা যাচ্ছে কি? অর্থাৎ স্টাইল থেকে চাইলে আমরা স্টেইনারের মাধ্যমে এখানে যে স্টাইল আছে সেই স্টাইলটা অ্যাপ্লাই করতে পারি। এরপরে যে টুলটা আছে সেটার নাম হচ্ছে স্ক্যানার। সিম্পল স্ক্যানারের কাজ এই যে একটা আপসা করে দেওয়া। কি করা? আপসা করে দেয়। আমি যতটুকু মানে এখানে আমি চাচ্ছি যে কিছু আপসা থাক, কিছু ডিপ থাক, সেই ক্ষেত্রে আমরা এই স্ক্যানারটা ব্যবহার করতে পারি। এরপর যেটা আছে স্টাইলাইজার। স্টাইলাইজারটা কি করে? এই যে এখান থেকে ওই একই কাজ করে, আমার যেটা দেওয়া আছে এটার একই কাজ করে। দেখেন একই কাজ করতেছে না? কিন্তু এখানে একটা জিনিস নোটিশ করছেন কিনা জানি না, যেগুলো স্টেইন করেছি আমি বা স্ক্যানিং করেছি, অর্থাৎ হালকা করেছি সেটা হালকা আছে, যেটা গাঢ় করেছি সেটা গাঢ় আছে। অর্থাৎ এখানে কি করতেছে, এই যে স্ক্যানারের যে কাজটা এটা এবং এটা, উপরে স্টেইনারের কাজ ছিল স্টাইল বসানো, আর স্ক্যানারের কাজ ছিল এটাকে হালকা করা, আর যেটা স্টাইলার এটার কাজ হচ্ছে হালকার মধ্যে আবার ওই স্টাইনারের কাজ করা, এগুলো অ্যাপ্লাই করা, স্টাইলগুলো অ্যাপ্লাই করা। এগুলো খুবই কম ব্যবহার হয় আপনাদের ইয়েতে, কাজগুলোতে। বাট আপনি যদি মনে করেন যে আপনি নতুন কোনো সিম্বল বানাবেন, বানায় আপনারা চাইলে এটা করতে পারেন। ওকে, সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে মূলত গ্রাফ টুল আছে। এই গ্রাফটা হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করেছি না সবাই? পাওয়ার পয়েন্টে বিভিন্ন ধরনের চার্ট ছিল, এখানে ওই রকম চার্ট আছে। পাই চার্ট বলেন, লাইন চার্ট বলেন, কলাম চার্ট বলেন, রাডার চার্ট বলেন, এই অপশনগুলো এগুলো মূলত ব্যবহার হয় আপনি যদি কোনো স্ট্যাটিক্যালি কোনো গ্রাফিক্যাল ইনফরমেশন এখানে দিতে চান। ধরেন এখানে 1 আছে, এখানে ধরেন যে 3 আছে, এখানে ধরেন যে 5, এখানে ধরেন 7, এখানে 2 দিলাম, এখানে দিলাম 8। এইটাই যদি আমি এখানে টিক চিহ্নে ক্লিক দিই, ওই বরাবর কি হচ্ছে একটা গ্রাফ চলে আসতেছে। অর্থাৎ আপনি গ্রাফিক্যালি যদি কোনো ইনফরমেশন দেখাতে চান ইলাস্ট্রেটরের ডিজাইনের মাধ্যমে, আপনি চাইলে এগুলো কিন্তু চেঞ্জও করতে পারবেন, এগুলো ধরে ধরে কালার চেঞ্জ করতে পারবেন। আপনি কালার চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা ধরে আলাদা আলাদাভাবে ধরা যায়। এই কয়টা ধরে আইসোলেশন করে যায়, আইসোলেশন করে আবার আমরা কি করতে পারি, কালারগুলো চেঞ্জও করতে পারি। সো গ্রাফিক্যালি যদি কোনো কিছু দেখাতে চান, স্ট্যাটিস্টিক বলেন বা পাই চার্ট বলেন, সব আমরা এটার মধ্যে পাবো। এই যে দেখেন পাই গ্রাফিক, এটা হচ্ছে পাই চার্টের মধ্যে আসছে। পাই চার্টের এখানে ধরেন যে কোনোটা 40%, এইটা ধরেন যে হচ্ছে 60%, এইটা দিলাম হচ্ছে, আচ্ছা দুইটাই দেই, দেখেন 40% আর 60% দেখাচ্ছে। অর্থাৎ আমি এখানে পাইটা কেন কোথায় ব্যবহার হয় এটা জানি, পার্সেন্টেজের ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু পাই চার্ট, তো সেই ক্ষেত্রে আবার আপনি পাই চার্টটা ব্যবহার করতে পারবেন। তো এইটা একটু দেখে নেবেন আপনারা, এইটার তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র কোনো ইনফরমেশন স্ট্যাটিক্যালি দেখানোর জন্য এটা ব্যবহার করতে পারেন। ওকে, সো এখন আমরা যে টুলটা দেখবো সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের কাজ হচ্ছে নতুন করে আর্টবোর্ড তৈরি করা। কি করা? নতুন করে আর্টবোর্ড তৈরি করা। এরকম এখান থেকে আমি টান দিয়ে এরকম করলাম, দেখেন আরেকটা আর্টবোর্ড তৈরি হয়েছে। শুধু আর্টবোর্ড তৈরিই হয় না, Ctrl Z দিলাম, আমি এই আর্টবোর্ডটাকে ছোট বড় মাঝারি সব করতে পারি। দেখেন ছোট করলাম, বড় করলাম, চিকন করলাম। আমরা চাইলে আর্টবোর্ডটাকে রিসাইজ করতে পারি। কি করতে পারি? রিসাইজ করতে পারি। আমি যদি কোনা ধরে টান দিই, যে কোনা ধরে কিন্তু এটা ছোট বড় হয়। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এই যে হাইট আর ওয়েটটা মেনটেন করে নেওয়া। আমি যদি দিই 11/10, দেখেন ইন্টার দিব, দেখেন 11/10 হয়ে গেছে। বুঝতে পারছি? আপনি যদি এক্সাক্ট করতে চান এইখানে বসাবেন, আর যদি মনে করেন না আমি আলাদাভাবে নিব, আলাদাভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝছি না বুঝি নাই? ওকে, সো এখন যে টুলটা আমরা দেখব সেই টুলটার নাম হচ্ছে স্লাইস টুল। এখন স্লাইস টুলের কাজ হচ্ছে এই আর্টবোর্ডটাকে কাটা। এটা মূলত ওয়েব ডেভেলপাররা ব্যবহার করে। কারা? ওয়েব ডেভেলপাররা। কারণ যারা ওয়েবসাইট ডেভেলপ করে তারা ধরেন একজন গ্রাফিক ডিজাইনার একটা ওয়েবসাইট ডিজাইন করে দেয়। আমি একটু উদাহরণ হিসেবে এভাবে দেখাই। ইনলিটস আইটি বগুড়ার একটা আইটি ফার্ম, এটা অস্ট্রেলিয়ান আইটি ফার্ম, অস্ট্রেলিয়ার সাথে জয়েন্ট বেঞ্চে কাজ করেন। তো এইটা কিন্তু আগে ডিজাইন করতে হয়েছে,
ডিজাইন করতে হয় নাই? আগে কিন্তু ফটোশপে বা ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হয়েছে, তারপরে কিন্তু এটা কি করছে, ওয়েব ডেভেলপার এটাকে কোডিং করছে, কোডিং করে এইভাবে দাঁড় করাইছে, তাই তো? তো মূলত যদি আমার এইটা কি হয়, এটা যদি আমার ওয়েবসাইট হয়, কি হয় না, এটা আমার ওয়েবসাইট। এখন আমি ইলাস্ট্রেটরে এটা আমি দাঁড় করালাম, কন্ট্রোল ভি। তো এটা ধরেন আমার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটাকে যদি আমি কি করতে চাই, এরকম কোডিং করে নিতে চাই, সেই ক্ষেত্রে ডেভেলপাররা কি করে, এটাকে কাটে, বিভিন্ন খণ্ডে ভাগ করে। এখানে ধরেন যে এতটুকু কাটে আগে, এই যে হেডিং, এটা হচ্ছে হেডার অপশন, এটুকু কাটে ফেললো। এরপরে এখান থেকে কাটে কি, এটুকু হচ্ছে মেনুর অংশ, কি অংশ, মেনুর অংশ। সেখানে আবার এটা ভাগ করে যে এতটুকুতে থাকবে লোগো, এতটুকুতে কি থাকবে, লোগো থাকবে, আর যে সার্ভিসগুলো থাকবে এইখানে। বুঝতে পারছি? এটা কিন্তু ছোট ছোট করে ভাগ করে, এবং এইখানে কোথায় কি লেখা হবে, যে এই জায়গাটুকুতে কি থাকবে, টেক্সট থাকবে, আর পুরোটার নিচে কি থাকবে, একটা ইমেজ থাকবে। তারপরে যদি আরও কিছু থাকে, এইখানে কি থাকবে, আইকন থাকবে, এখানে আইকন থাকবে। এই যে ভাগ ভাগ করে নিচ্ছে, নিয়ে নিয়ে গিয়ে কোডিং করতেছে, এই জন্য কিন্তু কাটা নেওয়ার জন্য একটা টুল লাগে, যেটার নাম হচ্ছে স্লাইস টুল। আর এই যে স্লাইস সিলেকশন টুলের কাজ হচ্ছে এই জিনিসগুলো আমরা ধরে ধরে সরাতে পারি। এই যে দেখছেন সরায় কোথায় নিচে, এইখানে যে ক্লায়েন্ট বললো যে এইখানে আছে, বাট আমার যে ডিজাইন করে দিচ্ছে এটা এইখানে আছে, বাট তুমি এই চারটা জিনিস এই সোজা রাখো, বলতে পারে না? সেই ক্ষেত্রে আপনি এটা স্লাইস সিলেকশন টুল দিয়ে সরায় নড়ায় নিতে পারেন। ক্লিয়ার তো? কন্ট্রোল জেড দিই, মানে এটার কাজ হচ্ছে একবারে ডিজাইন করার পর ওয়েব ডেভেলপাররা এই কাজটা করে। এখন হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ কি আমরা সবাই জানি, তাই না? সরানোড়া করা। আর জুম টুলের কাজ হচ্ছে জুম ইন জুম আউট। তো মোটামুটি কিন্তু আমার কি হয়ে গেল, ইলাস্ট্রেটরের টুলসগুলো শেষ হয়ে গেল। এখন একটা বিষয় আছে, অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যে একটা নেই, এটা নিলাম, এটার কালারটা একটু চেঞ্জ করে নিলাম, এটার ভেতরে একটা আমি শেপ নিব, এটাকে নিলাম, নিয়ে এটাকে কালারটা আমি লাল করে দেই। এখন দুটাকে ধরে যদি কন্ট্রোল 8 চাপি, কি আসে, কন্ট্রোল 8 চাপছি, এই জিনিসটা কি একটু বলেন তো? এটাকে ধরে আবার আমরা চেঞ্জ করতে পারি, কি ধরা যায় না কেন? এইটাই কিন্তু চেঞ্জ করা যায়, সরানোরও করা যায়, আমি যেখানে রাখবো সেখানে এটা যাবে। এই জিনিসটা কিন্তু আমরা শিখছিলাম, মনে আছে কি? কন্ট্রোল 7 কি, কন্ট্রোল 7 হচ্ছে ক্লিপিং মার্কস, আর কন্ট্রোল 8 হচ্ছে এই যে এইখানে একটা অপশন ছিল না, বিহাইন্ড বা ইনসাইড দ্য শেপ, ওই অপশনটা হচ্ছে এইটা, ইনসাইড দ্য শেপ। আমি কোথায় রাখবো, এটা ইন্টারসেক্ট হয়ে গেছে, এটা কি হয়েছে, ইন্টারসেক্ট হয়েছে। এটা মূলত ইন্টারসেক্ট হয়, যতটুকু আমি এটা আবার সরানো করতে পারবো, আমি চাইলে যে কোনো জায়গায় নিতে পারবো। বুঝছি না, বুঝি নাই? ওকে। তো এখন আমরা একটা দেখি যে প্যাটার্ন তৈরি করা, কি করা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, সে বিল্ডার নিলাম, কন্ট্রোল 8,
এটুকুকে যদি আমি গ্রুপ করে নেই, কি করে নেই, গ্রুপ করে নেই, এবং এটাকে উইন্ডো থেকে আমি একটু দেখি প্যাটার্ন আছে কিনা। প্যাটার্ন অপশন আছে, প্যাটার্ন অপশন, এটাকে যদি আমি সিম্বলে ঢুকায় দেই, এখান থেকে গ্রাফিক্স, ওকে সমস্যা নাই। এখন এটাকে ধইরা প্যাটার্ন কোথায়, স্যার অবজেক্টে প্যাটার্ন আছে, সেটাই খুঁজতেছি। শেপের নিচে। ও হ্যাঁ, প্যাটার্ন, মেক প্যাটার্ন, ওকে। এখন দেখেন এটা কিন্তু একটা প্যাটার্নে চলে আসছে না? এখন এইটা অনুযায়ী আমরা কাজ করতে পারি। এই গ্রিডটাকে আমি কিভাবে নিব, 1/রো এইভাবে নিব, নাকি এখান থেকে 3/2 নিব, নাকি এখান থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে মূলত হ্যালেক্স এরকম করা যায়। এটা হচ্ছে এটার গঠনটা কেমন হবে দেখতে, এরকম হবে কিনা বা এরকম হবে কিনা। এরকম হওয়ার পর আবার এখান থেকে আবার 1/4 হবে না 1/3 হবে না 1/2 হবে, এটা আমরা করতে পারি। আবার এখান থেকে এটার দূরত্বটা কম বেশি করতে পারি। আর এইটা হচ্ছে হাইট, এই যে দেখেন এই দূরত্বটা কম বেশি করতে পারি আমরা। আমি কি বুঝাইতে পারতেছি? করার পর আমরা যখন এখানে ওটাতে একবার ইয়ে করে দিতে হবে। এটাকে ধরা অবস্থায় কি করব, অবজেক্ট থেকে শেপের নিচে প্যাটার্ন, মেক প্যাটার্ন ওকে করে দিব। দেখেন একটা প্যাটার্ন চলে আসছে না? এখান থেকে আমরা কি করতেছি, এখান থেকে আমরা গ্রিডটা নিচ্ছি যে দেখতে কেমন হবে এটা। এটা হচ্ছে এটা দূরত্ব, মানে এটা কি বলা হয় সাইডে, হরিজেন্টালি এটার দূরত্বটা কন্ট্রোল করা যায়। আর এটা হচ্ছে ভার্টিক্যালি এর দূরত্বটা কন্ট্রোল করা যায়। আমরা চাইলে এটাকে একটু সুন্দর করে নিতে পারি। নেয়ার পর আমরা যখন এই যে ডানে ক্লিক দিব, এটা প্যাটার্ন হয়ে যায়। কই গেল? এটা ধরলাম অবজেক্ট প্যাটার্ন মেক, সেভ অ্যান্ড কপি। আচ্ছা আমি এটাকে একটু চেঞ্জ করে ফেলি। করার পর সেভ অ্যান্ড কপি, এই যে সেভ অ্যান্ড কপি দিলে নিউ প্যাটার্ন নামে তৈরি হবে। ওকে করলাম, ওকে। এখানে কিন্তু প্যাটার্নটা ঠিক আছে, অর্থাৎ এটাকে আমার একটা জায়গার প্যাটার্ন হিসেবে আমি ব্যবহার করতে পারবো। এটা চলে যাচ্ছে কি, এই যে এখানে চলে আসছে। এখন যদি আমি একটা কি নেই, শেপ নিছি, নেওয়ার পরে এই প্যাটার্নে যদি ক্লিক দিই, দেখেন ওই প্যাটার্নটা কিন্তু এই শেপের মধ্যে চলে আসছে। প্যাটার্ন নিচ্ছি, বাট এটা যে নিচে আস্তে আস্তে এটা আমার চোখে পড়ছিল না। এই যে এখানে চলে আসছে, 4টা প্যাটার্ন নেওয়া হয়েছে আমার। বুঝছি না বুঝি নাই? বুঝতে পারছি? আমরা একটা শেপের মধ্যে আবার প্যাটার্ন নিতে পারি। এখন আমরা যে কোনো শেপই নিই না কেন, আমি যদি এখন রাউন্ড শেপ নিই, রাউন্ড শেপ নিলাম, দেখেন ওইটার মধ্যেও কিন্তু প্যাটার্নটাই চলে আসছে কি আসে নাই? তাহলে এই প্যাটার্নটা মূলত কোথায় দরকার হয়? প্যাটার্নটা মূলত দরকার হয় বিভিন্ন ধরনের ক্লোথিং ডিজাইনে। কিসে? ক্লোথিং ডিজাইন। মানে আপনি দেখবেন যে মেয়েরা প্রিন্টের কাপড় পরে না বা শাড়ি পরে না, এই প্যাটার্নটা ব্যবহার হয়। অথবা প্যাটার্নটা ব্যবহার হয় টাইলসে। ঠিক আছে? তো এখন থেকে কি আমরা প্যাটার্নগুলো বানাতে পারবো? এই প্যাটার্ন ডিজাইনার নেয় কিন্তু অনেক আইটি ফার্মে প্যাটার্ন ডিজাইনার নেয়। এদের কামই খালি প্যাটার্ন বানান, নতুন 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 মাথাতে আস্তে আস্তে টুকটাক করে বানাচ্ছে, হয়ে যাচ্ছে। এই প্যাটার্ন ডিজাইনারদের মূলত কাজ হচ্ছে ইলিস্ট্রেটর এবং অটোক্যাডে প্যাটার্ন বানানো যায়, আর এটাতে প্যাটার্ন বানানো যায়। আমি কি বুঝাইতে পারছি? ওকে।
তো সবাই একটু প্যাটার্ন বানান। এখন যদি আপনি এটাকে ধইরা আবার ইফেক্ট থেকে 3D বিভেল অ্যান্ড এমবোস দেন, একটু দেখি তো কেমন হয়। এই যে 3D প্যাটার্ন শিখছিলাম না গতকাল, তো আপনি চাইলে এইটাকে বড় ছোট চিকন মিকন সব করতে। এই যে দেখেন ইন্টেরিয়র ডিজাইন অনেক সময় আমরা ইয়েতে লাগাই না, দেওয়ালে লাগাই না, নেন 3D প্যাটার্ন ডিজাইন করে দিলাম, এখন দেওয়ালত লাগা। তাহলে স্যার অটোমেটের কাজটা তো এটাতে সম্পূর্ণ এটাতে সম্ভব, বাট এটা অতটা সুন্দরভাবে করতে পারবেন না অটোক্যাডে যতটা সুন্দরভাবে করা যায়। অটোক্যাড 2D 3Dর কাজ করা যায় অ্যাট এ টাইমে, আর এটা তো 2D সফটওয়্যার। 2D সফটওয়্যার আপনার 3Dর কাজ করতে গেলে তো একটু ঝামেলা হবেই। সাপোর্ট করে না স্যার, হ্যাঁ, এনিওয়ের সাপোর্ট করতেছে না। না করলে কিছু করার নেই। তাহলে আমরা প্যাটার্নগুলো কি বুঝতে পারলাম?